আচমকা এখানে কৌশিককে দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে গেল রাইমা। নিজের করা দুঃসাহসিকতার কথা মনে পড়ে বুক ভয় জমে গেল। তখন এই ভয়টা কাজ না করলে এই মুহূর্তে বেশ ভয় লাগছে। তবে নিজের অপরাধটা ঢেকে ফেলার আপ্রাণ চেষ্টা করলো রাইমা। কপাল কুঁচকে বলল, এ কি আপনারা? হুম, আমরা। কেন, খুশি হওনি? বেশ শান্তশিষ্ট ভঙ্গিতে জবাব দিল কৌশিক। চোখ মুখ বেজায় শান্ত। রাইমা ফের বলে উঠল, না মানে হঠাৎ এভাবে দেখা করতে এলেন যে? এমনি এমনি আসিনি রাইমা, বিশেষ দরকারে এসেছি। বলতেই হাতে রাখা শেষ বাদামের খোসা ছাড়িয়ে দুবার হাতে সবগুলো দিল কৌশিক। এরপর লাফ দিয়ে উঠে কয়েক কদম এগিয়ে এলো, শান্ত গলায় বলল, তোমার জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছি। বলতে দেরি সেকেন্ডের ব্যবধানে কৌশিকের শক্ত হাতে থাপ্পড় পড়ল রাইমার গালে। মুহূর্তেই কি থেকে কি হয়ে গেল বুঝে উঠতে পারল না রাইমা। তবে কৌশিকের বলিষ্ঠ হাতের দাবাং মার্কা থাপ্পড়ে দেহের ভারসাম্য হারিয়ে ছিটকে পড়ে গেল মাটিতে। কয়েক সেকেন্ডের জন্য অনুভূতি শূন্য লাগলো সবকিছু। এরপর বোধ শক্তি ফিরতেই গালে হাত রেখে ফুপিয়ে কেঁদে উঠল রাইমা। গালটা আগুনের মতো গরম হয়ে গেছে, পাতলা চামড়া জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। সেই অবস্থাতেই রাইমার বাহু ধরে টান দিয়ে ডাল করালো কৌশিক। চোখ থেকে যেন আগুনের ফুলকি ঝরছে। কৌশিকের হঠাৎ এই রূপ পরিবর্তনে ভ্যাবাচাকা খেয়ে গেল রাইমা। ঠিক সেই মুহূর্তে কৌশিক হিংস্র কণ্ঠে গর্জে বলল, এই থাপ্পড়টা অত্যাধিক সাহস দেখানোর জন্য। বলেই সপাটে আরেক গালে থাপ্পড় বসিয়ে দিল। এবার রাইমা বিপরীত থেকে ছিটকে পড়ে গেল। দুই গালে দুটো থাপ্পড় খেয়ে পুরো মুখটা অসাড় হয়ে গেল যেন। মনে হচ্ছে দাঁতগুলো সব খুলে খুলে পড়ে যাচ্ছে। গালে কোনো বোধ শক্তি নেই। এরই মাঝে মাটিতে হাঁটু গেড়ে ঝুঁকে গেল কৌশিক। দাঁতে দাঁত চেপে কিরমির করে বলল, দ্বিতীয় থাপ্পড় দুবার হাতের ওই আঘাতের জন্য। কৌশিকের এই কথা কানে আসতেই তুবা হুট করে নিজের হাতের দিকে তাকালো। কাল সিফাত হাতটা শক্ত করে ধরে রাখার ফলে সেখানে কাল শীটে দাগ পড়ে গেছে। এই সামান্য দাগের জন্য এত জোরে থাপ্পড়! তুবা হতবম্ব হয়ে গেল। কৌশিককে না থামিয়ে বোকার মতো শুধু সামনের দৃশ্য দেখতে লাগলো। ঠিক এই পর্যায়ে কৌশিক খপ করে রাইমার গলা চেপে ধরলো। অত্যাধিক রাগে হিস হিস করে বলল, তোর সবচেয়ে বড় অপরাধ, তুই আমার কলিজায় হাত দিয়েছিস। এই অপরাধের শাস্তি তো থাপ্পড়ে হবে না মামার মেয়ে। কি শাস্তি দেব বল? মেরে ফেলবো? চল, মেরেই ফেলি। তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই। কৌশিকের রাগ যেন আজ সপ্তম আসমান ছুঁয়েছে। অত্যাধিক রাগে চোখ মুখ লালচে রং ধারণ করেছে। কপালের মাঝ বরাবর রগ ফুলে ফেপে উঠেছে। সময়ের সাথে সাথে পরিবেশ যেন আরো বেশি ভারী হয়ে উঠল। এদিকটা তুলনামূলক একটু বেশি শুনশান। তার ওপর ক্লাস শুরু হয়ে গেছে বিদায় আশেপাশে কোনো মানুষের অস্তিত্ব নেই। এদিকে শক্ত হাতে গলা চেপে ধরায় রাইমার অবস্থা কাহিল। শ্বাস আটকে চোখ মুখ ভয়ানক রূপ ধারণ করেছে। আর কিছুক্ষণ এভাবে গলা চেপে ধরে থাকলে পাক্কা ওর প্রাণ পাখি দেহ ফেলে রেখে আকাশপথে উড়াল দেবে। ছাড়া না পেয়ে এক পর্যায়ে রাইমা ব্যথাতুল ভঙ্গিতে ঘুমিয়ে উঠল। সেই ঘুঙানির শব্দ কানে আসতেই সম্বিত ফিরে পেল তুবা। আচমকা কৌশিকের এহেন রূপ দেখে হতভম্ব হয়ে গিয়েছিল মেয়েটা। পাথরের মতো দাঁড়িয়ে দেখছিল শুধু। কিন্তু অবস্থা বেগতিক দেখে ছুটে নিচে নেমে আসলো। কৌশিককে পেছন থেকে টেনে ধরে বলল, আরে কি করছেন? মরে যাবে তো, ছেড়ে দিন। মেরেই তো ফেলতে চাই। শালা আপদ, জীবনটা মাছ ভাজা করে দিল আমার। একমাত্র ওর কারণে আমার সংসারে অশান্তি। এই অশান্তির গোড়া উপড়ে ফেলবো আমি। তাতে দাঁত চেপে কথাগুলো বলেই আরো একটু শক্তি দিয়ে গলাটা চেপে ধরলো। রাইমার জান যায় যায় অবস্থা। ছাড়া পাওয়ার জন্য ক্রমাগত হাত পা ছোড়াছড়ি করছে। চোখ দুটো ঘোলা হয়ে এসেছে। কোনো উপায়ের অন্তর না পেয়ে দুজনের মাঝখানে ঢুকে পড়লো তুবা। কৌশিককে সামনে থেকে জড়িয়ে ধরে ঠেলে সরিয়ে নিয়ে গেল। ছাড়া পেয়ে জোরে জোরে কাশতে লাগলো রাইমা। চোখ থেকে গল গলিয়ে অশ্রু ঝরছে। অত্যাধিক চাপে গলা থেকে আর আওয়াজ বের হচ্ছে না। কোনো মতে দম ফিরে পেয়ে মাটিতেই শরীর ছেড়ে দিল রাইমা। এদিকে কৌশিককে ধরে রাখতে গিয়ে বেশ নাকানি চুবানি খাচ্ছে তুবা। সুঠাম দেহি একজন পুরুষকে তুবার মতো পুচকে মেয়ের পক্ষে কি আটকানো সম্ভব? একদমই সম্ভব নয়।
কৌশিকের শক্তির সাথে কুলিয়ে উঠতে না পেরে দুই হাতে ওর মাথাটা চেপে ধরল তুবা। আশেপাশে একবার নজর বুলিয়ে সোজা ওষ্ঠে ওষ্ঠ মিলিয়ে দিল। হঠাৎ ঠোঁটের নরম ছোঁয়া পেয়ে থমকে গেল কৌশিক। পাথরের মতো জমে গেল পুরো দেহ। মাথার ভেতর দাও দাও করে জ্বলতে থাকা রাগের আগুনও ধপ করে নিভে গেল। মুহূর্তেই প্রবাহমান নদীর মতো শান্ত হয়ে গেল। কৌশিককে শান্ত হয়ে যেতে দেখে ঠোঁট সরিয়ে নিল তুবা। ভয়ার্ত চোখে আবারও আশেপাশে তাকালো। শঙ্কিত মন, কেউ দেখলো কি না? কিন্তু না, কেউ দেখেনি। তৎক্ষণাৎ শোনা গেল কৌশিকের ভরাট কণ্ঠ। দিলি তো রাগের 12টা বাজিয়ে। তুবা এক পলক তাকালো কৌশিকের দিকে, ফুঁসে উঠে বলল, তো কি করব? খুন করে জেলে যেতে চান নাকি? দরকার পড়লে জেলেই যাব, তবুও এই কীট পতঙ্গ জীবন থেকে সরিয়ে দিতে চাই। বাহ, কি বুদ্ধি! আর আপনি জেলে গেলে আমার কি হবে? এই কীট পতঙ্গগুলো যে আমাকে ছিঁড়ে খাবে তখন। একবার তো সোজা কাজী অফিসে টেনে নিয়ে গেছিল। আপনি জেলে গেলে তখন কি হবে ভাবুন তো। সিফাত কোথায়? বল, সিফাত কোথায়? বাস্টারটা আমার কলিজায় হাত দেওয়ার সাহস দেখিয়েছে। ওর কলিজা আমি টেনে ছিঁড়ে নিয়ে আসবো। কোথায় লুকিয়ে রেখেছিস ওকে? রাগী কণ্ঠে গর্জন তুলে প্রশ্ন ভান ছুড়ল কৌশিক। কিন্তু রাইমা এই মুহূর্তে জবাব দেওয়ার অবস্থায় নেই। গলার ব্যথায় ঢোক গিলতেও কষ্ট হচ্ছে। দুই চোখ থেকে যেন ঝর্ণার জলধার বইতে শুরু করেছে। জোর করে কিছু বলার চেষ্টা করলো, কিন্তু গলা দিয়ে আওয়াজ পরিষ্কার কোনো শব্দের পরিবর্তে শুধু ফ্যাঁস ফ্যাঁস আওয়াজ বের হলো। এদিকে কৌশিকের তর্জনে গর্জনে ভয়ে তটস্থ হয়ে গেল তুবা। মানুষজন চড়ে আসলে খুবই বিশ্রী একটা কাণ্ড ঘটে যাবে। বাড়িতে অভিযোগ চলে গেলে তো কথাই নেই। বাপ চাচাদের হাজারটা প্রশ্নের সম্মুখীন হতে হবে। সার্বিক দিক বিবেচনা করে তুবার মনে হলো এখন চলে যাওয়াই উত্তম। ভাবনা মোতাবেক খপ করে কৌশিকের হাত টেনে ধরে নিয়ে গেল সেখান থেকে। স্কুল মাঠে বিচলিত ভঙ্গিতে পায়চারি করছে নীরব। ব্যাকুল নয়নজোড়া নির্দিষ্ট কারোর খোঁজে আশেপাশে বিচরণ করছে। হাতে একটা বড় সড় বাজারের ব্যাগ। বাসায় মেহমান আসায় ভাই বোনদের মধ্যে কেউই আজ স্কুল কলেজ যায়নি। রিমিকে এক পলক দেখার জন্য নীরবের প্রেমিক মনটা বড্ড বেশি ব্যাকুল হয়ে আসছিল। হবে নাই বা কেন? ওদের বয়সটাই যে এমন, আবেগের বয়স। চোখে এখন রংধনু 7 রঙের মতো রঙিন চশমা। মনের অনুভূতিগুলো বড্ড বেশি প্রখর। এ সময়ে ছেলেমেয়েরা আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না। এই যেমন নীরবও পারছে না। প্রাণপ্রিয়াকে এক নজর দেখার জন্য চোখ দুটো ছলছল করছে। টিনেজ বয়সের প্রেম মারাত্মক হয়, সেটা নীরবের বুকের ব্যাকুলতায় স্পষ্ট। এই ব্যাকুলতার রেশ ধরেই বাজার করার বাহানায় স্কুলে এসে বসেছে নীরব। উদ্দেশ্য রিমিকে এক নজর দেখা। গতকাল রাগারাগি করার পর থেকে নীরবের মনটা আনচান করছে। মেয়েটা কি এখনো রেগে আছে ওর উপর? যদি রাগ করেই থাকে তাহলে ওর রাগ ভাঙানো নীরবের দায়িত্ব। এমন হাজারটা প্রশ্নে জর্জরিত নীরবের চোখ কিছুক্ষণ খোঁজাখুঁজি করতেই কাঙ্ক্ষিত মানুষের দর্শন পেয়ে গেল। দুই কাঁধে ব্যাগ ঝুলিয়ে মাথা নিচু করে হেঁটে আসছে রিমি। পিঠ সমান চুলগুলো উঁচু করে ঝুঁটি বাঁধা। অবশেষে দীর্ঘ সময় পর রিমির দর্শন পেয়ে অশান্ত বুকটা শান্ত হয়ে গেল নীরবের। পুরুষালী ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা দেখা মিলল। তবে মুহূর্তের ব্যবধানে ঠোঁটের হাসিটুকু হারিয়ে গেল। মাথা নিচু করে হাঁটতে থাকা রিমির পাশে রবিন। পায়ে পায়ে তাল মিলিয়ে হাঁটছে দুজন। রবিন মাথা দুলিয়ে হাত নাড়িয়ে কিছু বলে যাচ্ছে। প্রতি উত্তরে রিমি শুধু মাথা দোলাচ্ছে। এই মুহূর্তে এহেন দৃশ্য মোটেও আশা করেনি নীরব। নিজের প্রিয় মানুষটার পাশে শত্রু সমতুল্য রবিনকে দেখে শান্ত মেজাজটা হুট করেই বিগড়ে গেল। চোহাল জোড়া শক্ত করে দুই হাত মুষ্টিবদ্ধ করে নিল। রিমির সাথে করা গত দিনের আচরণের জন্য অনুশোচনা হলেও এবার নীরবের মনে হচ্ছে রিমিকে একটা কঠিন শিক্ষা দেওয়া উচিত। মাথা ভর্তি রাগ নিয়ে নীরব হন করে এগিয়ে গেল বারান্দার দিকে। লম্বা বারান্দা চলতে চলতে হুট করেই দুজনের সামনে ভূতের মতো উদয় হলো নীরব। আচমকা সামনে কেউ চলে আসায় চমকে মাথা তুলে তাকালো রিমি। নিজের ঠিক সামনে আগুন লাল চোখে দাঁড়িয়ে থাকা নীরবকে দেখে কিছুটা হকচকিয়ে গেল। পরক্ষণেই গতকাল রাইবেরির কথা মনে পড়তে ঘৃণায় মুখ ঘুরিয়ে নিল রিমি। রিমির মুখ ঘুরিয়ে নেওয়ার রাগে রি রি করে উঠল নীরবের।
রাগের বহিঃপ্রকাশ ঘটাতে হুট করে রবিনের কলার চেপে ধরল। আচমকা আক্রমণে হকচকিয়ে গেল রবিন। অবাক সুরে বলল, কি হলো নীরব? এটা কি ধরনের অসভ্যতা? কথা শেষ করেছি কি করেনি সঙ্গে সঙ্গে রবিনের নাক বরাবর একটা ঘুষি মেরে দিল নীরব। ঘুষি খেয়ে ছিটকে পেছনে পড়ে গেল রবিন। ঘটনাটা এতই দ্রুত ঘটে গেল যে রবিন কিছু বুঝে উঠতে পারেনি, কিন্তু যতক্ষণে বিষয়টা বোধগম্য হলো ততক্ষণে ওর নাকের অংশটা অনুভূতি শূন্য। নাকের হাড়টা মনে হয় ভেঙেই গেছে। নাকে আলতো করে হাত বুলিয়ে গর্জে উঠল রবিন। হুট করে দাঁড়িয়ে সেও নীরবের কলার চেপে ধরলো। ঝাঁঝালো কণ্ঠে বলল, ওই আমাকে মারলি কেন? বলতে বলতে নাকে আরো একটা ঘুষি খেলো রবিন। এবারের ঘুষিতে রবিনের নাক দিয়ে রক্ত বেরিয়ে পড়েছে। এরপর রবিনের কলার চেপে ধরে নীরব তেজি কণ্ঠে গর্জে উঠল, শালা তোর কলিজা কত বড়, আমার জিনিসের দিকে নজর দিস? তোর কোন জিনিসে নজর দিয়েছি আমি? তোকে কৈফিয়ত দেওয়ার ঠেকা পড়ছে আমার শালা। বলতে বলতে নীরব হাত মুষ্টিবদ্ধ করে রবিনের বাম গালে ঘুষি বসিয়ে দিল। এই পর্যায়ে খেপে গেল রবিন। নিজের খাওয়া মারের প্রতিশোধ নিতে এবার সে নীরবের ওপর পাল্টা আক্রমণ করে বসলো। দুজন দুজনকে সমান তালে ঘুষি লাথি মেরেই যাচ্ছে। একে অপরকে সমান তালে আঘাত করায় দুজন ছিটকে মাটিতে পড়ে যাচ্ছে। উঠে এসে আবারও নতুন উদ্যমে মারামারি শুরু করেছে। এই সব কিছুর মাঝে রিমি হলো নীরব দর্শক। হুট করে মারামারি আর ওদের ধাওয়া পাল্টা ধাওয়া দেখে হতভম্ব হয়ে তাকিয়ে আছে। ওর মাথায় এটা আসছে না এই মুহূর্তে ঠিক কি করবে। ওদের থামাতে মাঝখানে গিয়ে দাঁড়াবে, নাকি দৌড়ে গিয়ে টিচারদের ডেকে আনবে, নাকি সবকিছু পায়ের নিচে ফেলে ওদের ইগনোর করে চলে যাবে। নিশ্চল মস্তিষ্ক নিয়ে রিমি বর্তমানে নীরব দর্শক। দুজনের এই এলো পাথারি মারামারি দেখে ইতিমধ্যে চারিদিকে লোকজন জড়ো হয়ে গেছে। সবাই বড় বড় চোখে তাকিয়ে তাকিয়ে দেখে যাচ্ছে। মারামারির এক পর্যায়ে টিচার্স রুম থেকে 4-5 জন শিক্ষক ছুটে এলেন। দুই দিক থেকে দুজনকে টেনে ধরে ছড়িয়ে দিলেন। ইতিমধ্যে দুজনে জখম হয়ে একে অপরকে রক্তাক্ত করে ফেলেছে। শেষে অধৈর্য হয়ে টিচারেরা মিলে দুজনকে দুই দিকে নিয়ে গেলেন। প্রিন্সিপাল স্যার ফোন লাগালেন দুজনের বাড়িতে। স্কুলের মধ্যে অযথা মারপিট করে স্কুলের শান্তি ভঙ্গ করার জন্য এবার গার্ডিয়ান ডেকে বিচার না করা পর্যন্ত দুজনের কাউকে তিনি ছাড়বেন না। ভুইয়া মঞ্জিল থেকে ডক্টর রাতুলের পরিবার বিদায় নিয়েছে এই কিছুক্ষণ হলো। বলা বাহুল্য মৌমিতাকে তাদের সবার বেশ পছন্দ হয়েছে। এমনকি রাতুলকেও জামাল সাহেবের বেশ মনে ধরেছে। ছেলে পেশায় একজন ডাক্তার, দেখতে সুন্দর, পরিবারও ভালো। মেয়ের জন্য এর চেয়ে বেশি আর কি চাই। এই সব কিছুর মাঝে মৌমিতা আর রাতুলের প্রেম ভালোবাসার বিষয়টা ধামাচাপা দিয়ে দিয়েছে কৌশিক। এর একটাই কারণ, জামাল সাহেব প্রেম ভালোবাসা পছন্দ করেন না। তিনি এখনো সেই আদিম যুগে চিন্তা ভাবনা নিয়ে চলেন। নিজের বাবার এই প্রাচীন চিন্তা ভাবনা যাতে বোনের জীবনে প্রভাব না ফেলে, তাই লাভ ম্যারেজটাকে পুরোই 90 ডিগ্রি কোণে ঘুরিয়ে অ্যারেঞ্জ ম্যারেজে রূপান্তর করেছে। সবকিছু এমন ভাবে সাজিয়ে সবার সামনে পেশ করেছে যেন কৌশিক এই বিয়ের ঘটক। মৌমিতা রাতুলের আগে থেকে কোনো সম্পর্ক নেই, পরিবার মেনেও নিয়েছে সেটা। সব শেষে বিয়ের বিষয়টা পাকাপোক্ত করা হলো। যেহেতু মৌমিতার পড়ালেখা প্রায় শেষের দিকে, তাই মাস্টার্স পরীক্ষার আগ পর্যন্ত বিয়েতে সম্মতি দিলেন না জামাল সাহেব। পরীক্ষা শেষে বিয়ে দেয়া হবে, ততদিন সবকিছু এভাবেই থাক। এতে করে দুই পরিবারের মধ্যে জানা পরিচিতি বাড়বে, সম্পর্ক মজবুত হবে। সব কথাবার্তা শেষে অতিথিরা প্রায় প্রস্থান নিয়েছেন। ঠিক এমন সময় ভিপ ভিপ শব্দে জামাল সাহেবের ফোনটা বেজে উঠল। ভদ্রলোক মাত্রই সোফায় গা এড়িয়ে দিয়েছিলেন, সেভাবেই পাঞ্জাবির পকেট হাতড়ে ফোনটা বের করলেন। তোমাদের স্কুলের প্রিন্সিপালের নাম্বার দেখে ভ্রু কুঁচকে ফোনটা রিসিভ করলেন। তিনি কিছু বলবেন তার আগেই ওপাশ থেকে প্রিন্সিপাল স্যার গটগট করে বললেন। আচমকা প্রিন্সিপালের এহেন কথা শুনে ভরকে গেলেন জামাল সাহেব। হতভম্ব চোখে তাকালেন সামনের সোফায় বসা নিজের ছেলের দিকে, যে এই মুহূর্তে আপন মনে কফি খাওয়ায় ব্যস্ত। সেদিকে নজর রেখে তিনি শুধালেন, কি করেছে অসভ্যটা? আসছে। এটুকু বলে ফোনটা কাটলেন তিনি। এরপর ধূপধাপ পা ফেলে সামনের সোফায় বসা কৌশিকের দিকে এগিয়ে গিয়ে ছো মেরে কফির কাপটা কেড়ে নিলেন। আচমকা জামাল সাহেবের এহেন কাণ্ডে ভরকে গেল কৌশিক। অবাক সুরে বলল, এটা কি হলো বাবা? সেটা তো তুমি বলবে বেয়াদব। ভার্সিটি ছেড়ে স্কুলে গিয়ে আওয়ারগিরি করার মানে কি? নতুন করে স্কুলে ভর্তি হতে মন চাচ্ছে?
আচমকা জামাল সাহেবের এহেন প্রশ্নে সমতল ভ্রুদয় কুঁচকে গেল কৌশিকের। সে কিছুটা অবাক সুরেই বলল, মানে? মানে তোমার স্কুলে কেন গিয়েছিলে তুমি? গিয়েছো ঠিক আছে, কিন্তু মারপিট কেন করেছো অসভ্য ছেলে? জামাল সাহেবের এই প্রশ্নের বিপরীতে ভরকে গেল কৌশিক। কুচকানো ভ্রুদয় এবার দ্বিগুণ কুচকে গেল। মনের মধ্যে নিজের সাথে দ্বন্দ্ব শুরু হলো। আশ্চর্য, কৌশিক তুবাকে নিয়ে স্কুলে গিয়েছিল সেই কথা জামাল সাহেব কিভাবে জানলো? আর রাইমাকে যে মেরেছে সেটাই বা কিভাবে জানলো? রাইমার তো মুখ খোলার কথা না, মুখ খুললে তো ও নিজেই ফেঁসে যাবে। কৌশিকের ভাবনার মাঝেই জামাল সাহেব ফের গর্জে উঠলেন, কি হলো এখন? মুখ কুলুপ এঁটে আছো কেন? জবাব দাও। কোন অপরাধে মেরেছো ছেলেটাকে? এখন যে প্রিন্সিপাল আমাকে ডেকে পাঠালেন, এতে কি আমার অসম্মান হলো না? মানে পণ করে রাখছো? বাপের মান সম্মান ডুবিয়ে ছাড়বে? এই পর্যায়ে টনক নড়ল কৌশিকের। তুখোর মস্তিষ্ক হুট করে কিছু একটা ধরে ফেলল। ইতিমধ্যে জামাল সাহেবের তর্জনে গর্জনে বসার ঘরে সবাই ছুটে এসেছে। সকলের উৎসুক চাহনি বাপ বেটার দিকে। কি হয়েছে বুঝতে না পেরে শুধু তাকিয়ে আছে। সেই মুহূর্তে কৌশিক কৌতূহল নিয়ে বলে উঠল, প্রিন্সিপাল স্যার কি বলেছেন? কেন, তুমি জানো না তিনি কি বলতে পারেন? হয়তো জানি, তবে তোমার গলার আওয়াজ আমার একটু বেশি ভালো লাগে, তাই তোমার মুখেই শুনতে চাই, বলো। জামাল সাহেব ফুঁসে উঠে বললেন, বলেছেন আপনার ছেলে স্কুলের একটা ছেলেকে বেধক পিটিয়েছে, পিটাতে পিটাতে আধমরা বানিয়ে দিয়েছে। এখন দুই পক্ষের গার্ডিয়ান ঢাকা আজ হয়েছে, আপনি চলে আসুন। দাঁতে দাঁত চেপে ক্রোধ নিয়ে বললেন জামাল সাহেব। বিপরীতে কৌশিক এবার শব্দ করে হেসে ফেলল। হাসতে হাসতে সোফায় গা এলিয়ে দিয়ে আরাম করে বসলো। দুই হাত সোফায় দুই দিকে ছড়িয়ে দিয়ে বলল, সব দোষ কৌশিক ঘোষ। তুমি বুড়ো হয়ে যাচ্ছ বাবা, এটা তারই সিম্বল। তুমি হয়তো ভুলে যাচ্ছ তোমার ছেলে একটা নয়, দুটো। খুঁজে দেখো তো তোমার 2 নাম্বার ছেলেটা কোথায়। সূর্যটা মাথার উপর শটান হয়ে দাঁড়িয়ে আছে। ঘাট তেরা সূর্যের তীর্যক কিরণই বলে দিচ্ছে সময়টা এখন ঠিক দুপুরের মধ্যভাগ। রাইমা সবে মাত্র বাড়ি ফিরেছে। ভগ্ন হৃদয় নিয়ে টেনে টেনে দেহটাকে নিয়ে যাচ্ছে বাড়ির ভেতরে। দেখে মনে হচ্ছে এই নিশ্চর দেহটায় প্রাণের কোনো অস্তিত্ব নেই। এ তো এক প্রাণহীন অনুভূতি শূন্য খাঁচা মাত্র। এমন ভাবেই পা টেনে টেনে বাড়িতে প্রবেশ করলো সে। এই দুপুর সময় ওর বাবা মায়ের মধ্যে কেউই বাড়িতে থাকে না। তারা দুজনই রাতে অফিস শেষে বাড়ি ফেরেন। সেই হিসাবে বাড়িটা সম্পূর্ণ ফাঁকা। না না, সম্পূর্ণ ফাঁকা নয়। একজন অযাচিত অতিথি অবশ্য ঘাপটি মেরে বসে আছে রাইমার ঘরে। এছাড়া বাড়িতে একটা বিড়ালও নেই। বাড়ি ফিরেই রাইমা সোজা চলে গেল নিজের ঘরে। খট করে দরজা খুলতেই দেখতে পেল সিফাত ওর খাটের ওপর শুয়ে আরামে আপেল চিবোচ্ছে। ফলগুলো রাইমাই সকালে যাওয়ার আগে সিফাতকে দিয়ে গিয়েছিল। দুপুরে যেহেতু সে কলেজে থাকবে তাই এই ফলগুলো সিফাতের দুপুরের খাবার। তবে এই মুহূর্তে সিফাতকে দেখে ওর মনের ভেতর জ্বলতে থাকা আগুন ফের জ্বলে উঠল। শক্তিহীন দেহটাকেও অশরীর শক্তি ভর করলো যেন। রাইমা দ্রুত পায়ে এগিয়ে এসে খপ করে সিফাতের হাতটা ধরল। এরপর ওকে টানতে টানতে ঘরের বাইরে বের করে হাতটা এক প্রকার ছুঁড়েই মারলো। ভাঙা গলায় চিৎকার করে বলে উঠল, বেরিয়ে যান আমার বাড়ি থেকে। কোথায় যাবেন, কি করবেন আমি কিচ্ছু জানি না, শুধু আমার বাড়ি থেকে বেরিয়ে যাবেন। আপনার চেহারাও আমি দেখতে চাই না। চিৎকার করে কথাগুলো বলে রাইমা দরজা আটকাতে লাগলো। সঙ্গে সঙ্গে দুই হাতে দরজা শক্ত করে ধরে ফেললো সিফাত। অবাক সুরে বলল, চলে যাব মানে? এভাবে কিভাবে যাব? আদর করে ডেকে এনে কুকুরের বেড়ে চলে যাব মানে? এভাবে কিভাবে যাব? আদর করে ডেকে এনে কুকুর বিড়ালের মতো তাড়িয়ে দিচ্ছ, আর আমি সেটা মেনে নেব? নো ওয়ে। তো কি চাইছেন? বিয়ে করে ঘর জামাই থেকে যেতে চাইছেন? আপনার ভাব লক্ষণে তো সেটাই মনে হচ্ছে। সে আমি করব বিয়ে? তো তোমাকে আমার রুচি এতটাও খারাপ না। তাহলে আছেন কেন এখানে? কিসের আশায় পড়ে আছেন? যান, বেরিয়ে যান। সিফাত এই পর্যায়ে খেয়াল করলো রাইমার গলা বসে গেছে। গলা দিয়ে ভাঙা ভাঙা আওয়াজ বের হচ্ছে, সেই সাথে চোখ দুটোও ফোলা। কেউ ঘন্টার পর ঘন্টা এক টানা কাঁদলে চোখ এমন ফুলে যায়। রাইমার এমন বিধ্বস্ত অবস্থা দেখে সিফাতের মনটা একটু টলল। রাগ জেদ সবকিছু কোথাও একটু লুকিয়ে পড়ল। সিফাত নরম সুরে বলল,
কি হয়েছে, কাঁদছো কেন? আচমকা সিফাতের নরম সুর শুনে আকাশ সমান রাগটা হুট করেই পড়ে গেল রাইমার। কৌশিকের নিষ্ঠুরতা ফের মনে পড়ে গেল। সঙ্গে সঙ্গে শক্তিহীনের মতো হাত পা ভেঙে সেখানেই বসে পড়ল। দুই হাতে মুখ চেপে ধরে হু হু করে কেঁদে ফেলল। রাইমাকে এমন করুণ সুরে আর্তনাদ করে কাঁদতে দেখে মনটা দুলে উঠল সিফাতের। কোনো অজানা কারণে অদ্ভুতভাবে বুকটা মুচড়ে উঠল। কেন যেন রাইমার কান্না সিফাতে সহ্য হলো না। মনের ভেতর অপরাধ বোধ জেগে উঠল। কেন যেন মনে হচ্ছে এই করুণ আর্তনাদের জন্য সিফাত কোনোভাবে দায়ী। ভাবতেই মনটা ভার হয়ে গেল। সিফাত ইতস্তভাবে ডান হাতটা আলতো করে রাখলো ক্রন্দনরত রাইমার মাথায়। একটু সময় নিয়ে বলল, প্লিজ কেঁদো না, আমি চলে যাচ্ছি। ব্যাস এইটুকুই। এর বেশি কথা বলতে পারলো না সিফাত। অদ্ভুত এক হাসফাস বোধে দম আটকে আসছে ছেলেটার। সে লম্বা শ্বাস টেনে দ্রুত কদমে বেরিয়ে গেল বাড়ি থেকে। আজ দুপুরে সূর্যটা বোধহয় কোনো কারণে বেজায় রেগে আছে। সেই রাগের বহিঃপ্রকাশ হিসেবে আগুনে উত্তাপে ঝলসে দিচ্ছে পৃথিবী। এই যেমন লুৎফর সাহেব এসির মধ্যে কুলকুল করে ঘামছেন। মাথার দুই পাশ দিয়ে চিকন রেখার মতো চুয়ে চুয়ে ঘাম ঝরছে। এই অতিরিক্ত ঘামের কারণ সূর্যের প্রখরতা নাকি বাড়ির গুমট পরিবেশ, সেটা তিনি ঠিক বুঝতে পারছেন না। তার একটাই কারণ, জামাল সাহেব, যিনি এই মুহূর্তে থমথমে মুখে বসে আছেন। ভদ্রলোকের তীক্ষ্ণ চোখের দৃষ্টি সোজা নীরবের দিকে স্থির। চোখ দিয়েই ছেলেটাকে ঝলসে দিচ্ছেন যেন। নীরবকে নিয়ে জামাল সাহেব স্কুল থেকে ফিরেছেন মিনিট 10 হবে। বাড়িতে ফিরেই গম্ভীর মুখে বসে আছেন। বাড়ির বড় কর্তার গম্ভীর মুখশ্রী দেখে গিন্নিরা সবাই রান্নাঘর থেকে উকিঝুঁকি দিচ্ছেন। বাচ্চারা দোতলায় সিঁড়ির কাছে দাঁড়িয়ে দুরু দুরু বুকে সবটা অবলোকন করছে। বাড়ির 3 কর্তা আর 2 ছেলে বসার ঘরে উপস্থিত শুধু। তাদের সবার মাঝে মেজাজের ভয়ানক অবস্থা কেবল জামাল সাহেবের। বর্তমান পরিস্থিতি এমন যে কেউ একটু শব্দ করলেই আগ্নেয়গিরির লাভার মতো ফেটে পড়বেন তার উপর। লুৎফর সাহেব বেজায় বিপাকে পড়ে গেলেন। ভদ্রলোক নিজের ছেলের উপর রাগ কি দেখাবেন, বরং বড় ভাইয়ের গুমট মুখটা দেখে মৃদুমন্দ কাঁপছেন। ভাবতে ভাবতে রুমাল দিয়ে কপালের ঘাম মুছে নিলেন লুৎফর সাহেব। ঠিক সেই মুহূর্তে জামাল সাহেব ঠান্ডা অথচ গা হিম করা কণ্ঠে প্রশ্ন ছুড়লেন, স্কুলে মারপিট করছে কেন নীরব? নীরব এতক্ষণ ধরে অপরাধীর ন্যায় মাথা নিচু করে দাঁড়িয়েছিল। ঠিক এমন সময় জামাল সাহেবের প্রশ্নে মাথাটা সামান্য উঁচু করল। ছেলের চোখ দুটোতে যেন আগুনের লেলিহান শিখা জল জল করছে। মুখের ভাব ভঙ্গিও অন্যরকম। কিছু বলার জন্য ঠোঁট জোড়া মৃদু নাড়ালো, কিন্তু কণ্ঠনালী হতে কোনো শব্দ বের হলো না। নীরবের এই এলোমেলো অবস্থা অন্য কেউ ধরতে না পারলেও কৌশিক ঠিকই ধরতে পেরেছে। বড় ভাই বলে কথা, ভাই বোনগুলোকে নিজের হাতে মানুষ করেছে সে। ওদের মন বোঝা কৌশিকের কাছে আহামরি কিছু নয়। সেই বোঝার ক্ষমতা থেকেই চট করে পড়ে ফেললো ছোট ভাইয়ের মন। ভাইটা তার ভালো নেই, কোনো কারণে ভেতর থেকে ভেঙে চুরে যাচ্ছে, কিন্তু মুখে কিচ্ছু বলতে পারছে না। বিষয়টা বুঝতে পেরে ছোট্ট করে নিঃশ্বাস ছাড়লো কৌশিক। মনে মনে ভাইকে বাঁচানোর ফোন দিয়ে আটল। এরই মাঝে জামাল সাহেব ফের গর্জে উঠলেন, জবাব কেন দিচ্ছ না তুমি? আমার জবাব চাই নীরব। এমন অসভ্যর মতো কাজ কেন করছো তুমি? তুমি তো এমন উচ্ছৃঙ্খল ছেলে নও। নীরবের পরিবর্তে কথাটা বলে উঠল কৌশিক। নিজের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা নিজের ভাইকে বাঁচানোর, হলো তাই। কৌশিকের এই কয়েকটা বাক্যে প্রশ্নের তীর 90 ডিগ্রি ঘুরে গেল, কৌশিকের দিকেই চলে গেল। ছেলের দিকে সরু চোখে তাকিয়ে জামাল সাহেব চোখ মুখ খিচে বলে উঠলেন, কেন বাদ দেব? কেন বাদ দেওয়ার কাজ করছো? একটা ভদ্র পরিবারের সন্তান কখনো মারপিট করে? আমার এত বছরের ধরে কামানোর মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিয়েছে ছেলেটা। ও একা কিছুই করেনি বাবা। একবার তাকিয়ে দেখো, ওর ঠোঁটের কোণেও রক্তের কালচে দাগ। মানে মারপিটে 2 পক্ষই সমান অংশগ্রহণ করেছে। তো তাতে কেউ নির্দোষ হয়ে গেল? আমি আবার কখন বললাম ও নির্দোষ? আমি শুধু বলছি দুজনেই সমান সমান দোষী। ভুল করে ফেলেছে, এবারের মতো মাফ করে দাও। বাপ ছেলে তর্ক বিতর্কে বাড়ির পরিবেশ আরো বেশি গুমট হয়ে উঠল। জামাল সাহেবের চোখ মুখ আরো বেশি থমথমে হয়ে গেল। মনের ভেতর চেপে রাখা সমস্ত রাগ তিনি এবার ছেলের উপর ঝাড়লেন। আঙুল তুলে ধমকে উঠলেন, এই চুপ, একদম চুপ। তুমি কোনো কথা বলবে না, অসভ্য ছেলে। সব নষ্ট করা তুমি। আমি আবার কি করলাম? তুমি তো
কিছুই করো না, আবার কিছু করো অনেক কিছু করো। এই সব কিছু সূচনা তোমার থেকে হয়েছে। নিজে তো বকে গেছই, এখন বাড়ির বাকি ছেলে মেয়েদেরও নিজের মতো করে রাখতে চাইছো। বাপের বেহুদা তর্জনে গর্জনে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল কৌশিক। সে জানতো এমনটাই হবে। বাপ এখন সবাইকে রেখে তার উপর রাগ ঝাড়বে। কৌশিক জবাব দেওয়ার জন্য মুখ খুলেও দমে গেল। একমাত্র নীরবের কথা ভেবে বাপের সব চিৎকার চেঁচামেচি চুপচাপ গিলে নিল। করুক না একটু বকাবকি, এতে অত্যন্ত এই ভাইটা তো বেঁচে যাবে। কিন্তু সহ্য করলেন না কনকচাপা বেগম। কারণে অকারণে নিজের ছেলের উপর এমন চোটপাট তিনি একদম নিতে পারেন না। ছেলের পক্ষ নিতে এবার তিনি রান্নাঘর থেকে বেরিয়ে এলেন। স্বামীর মুখোমুখি হয়ে প্রতিবাদী কণ্ঠে বললেন, শুনুন, আপনার অযথা রাগ একদম আমার ছেলের উপর ঝাড়বেন না। কিছু হলেই আমার ছেলেটাকে বকাবকি করেন। তো কি করবোটা কি? এই হাড়ে বজ্জার ছেলেকে আমার চেয়ে ভালো আর কেউ চেনে না। আবার আমার ছেলেকে বকছেন? প্রশংসা তো মুখ আসে না, অন্তত ওর নামে কোনো প্রশংসা আমি খুঁজে পাই না। দরকার নেই প্রশংসা করার, তবুও বদনাম করবেন না। করতে তো চাই না, কিন্তু হয়ে যায়, কথা আসে না। আগওয়ালা যেদিকে যায় পিছাওয়ালা সেই দিকে যায়। এই মারামারি ধরাধরি সূত্রপাত করেছে তোমার ছেলে। সেই ছোটোবেলায় স্কুলের একটা ছেলেকে মেরে আত্মহত্যা করে ফেলেছিল। এরপর থেকে প্রায় ওর মারপিট করে বাড়ি ফিরত। ওর এমন উচ্ছৃঙ্খলা আচরণের কারণ আজও আমার অজানা। বাড়ির ছোট ছেলেটা ভালো ছিল, অথচ দেখো এটাকে নিজের মতো বানিয়ে ফেলেছে। বলতে বলতে ফুঁসে উঠলেন জামাল সাহেব। গড় করে মনের সব ক্ষোভ উগরে দিয়ে তিনি বেশ শান্তি পাচ্ছেন। স্বামীর যুক্তির কাছে হার মেনে মাথা নিচু করে নিলেন কনকচাপা বেগম। জামাল সাহেব ভুল কিছু বলেননি। ছেলে তার প্রায়শই এমন উদ্ভট কাজ করে বাড়ি ফেরে। কারণ জানতে চাইলে এক প্রকার গা ছাড়া ভাব জবাব দিয়ে নিজের ঘরে চলে যায়। স্বামীর যুক্তি তর্কের কাছে হেরে গিয়ে দুকদম পিছিয়ে গেলেন কনকচাপা বেগম। এদিকে মনে সব রাগ ক্ষোভ ছেলের উপর ঝেড়ে বেশ খানিকটা হালকা বোধ করছেন জামাল সাহেব। রাগটাও কেমন যেন চট করে কমে গেল। তিনি মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা নীরবের দিকে তাকিয়ে শাসিয়ে বললেন, বন্ধুদের সাথে মিলেমিশে চলবে। আজ যা করেছো জীবনে প্রথম ভুল, তাই মাফ করে দিলাম। কিন্তু দ্বিতীয়বার যেন এমন অভিযোগ আমার কানে না আসে, কথাটা যেন মাথায় থাকে। ভরাট কণ্ঠে কথাগুলো বলেই তিনি হন হন করে চলে গেলেন নিজের ঘরে। লুৎফা সাহেব এতক্ষণে স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন। বড় ভাই বসার ঘর থেকে প্রস্থান নিতেই তিনি বসা থেকে উঠে দাঁড়ালেন। এরপর ছেলেকে ধমকে বললেন, গরম সুরে কথাগুলো বলে তিনিও নিজের ঘরের দিকে পা বাড়ালেন। একে একে সবাই চলে যাওয়ার পর নীরব ক্লান্ত ভঙ্গিতে নিজের ঘরের দিকে পা বাড়ালো। কৌশিক চুপচাপ বসে দেখলো সবকিছু। এবার সে নিজেও উঠে দোতলা সিঁড়ি ধরলো। সিঁড়ির মাঝামাঝি আসতেই মুখোমুখি হলো তুবার সাথে। মেয়েটা কেমন মন ভার করে দাঁড়িয়ে আছে, চোখ দুটো অশ্রু জ্বরে টলমল করছে। যে কোনো সময় চোখের সীমা পেরিয়ে গড়িয়ে পড়বে যেন। তুবার এমন টলমলে চোখ জোড়া দেখে চলন্ত কদম থমকে গেল কৌশিকের। সমতল কপালে 3-4টে ভাঁজ পড়ল। ব্রু কুচকে প্রশ্ন করলো, কি হয়েছে? তোকে আবার কেউ বকেছে নাকি? তুবা জবাব দিল না, শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল কৌশিকের মুখের দিকে। এই চাহনিটা কৌশিককে বড্ড বেশি পীড়া দেয়। বুকের ভেতর প্রচন্ড চাপ অনুভব হয়। এই যেমন এখন হচ্ছে। মনে হচ্ছে বুকের ওপর কেউ ভারী পাথর দিয়ে চাপা দিয়েছে। কৌশিক 2 আঙ্গুলে চোখ দুটো চেপে ধরে কয়েক সেকেন্ড চুপ করে রইল। এরপর চোখ থেকে আঙুল সরিয়ে বলল, ঘরে আয়। এটুকু বলে কৌশিক লম্বা লম্বা কদম ফেলে নিজের ঘরে চলে গেল। তুবা সময় নিয়ে ধীরে সুস্থে কৌশিকের পিছু নিল। ঘরে ঢুকতেই দেখলো কৌশিক শার্টের বোতাম একে একে খুলছে। তুবাকে দেখে আঙুলের ইশারায় কাছে ডাকলো। তুবা গুটি গুটি পায়ে এগিয়ে এলো। কৌশিক সবে 3টা বোতাম খুলেছে শার্টের। তুবা কাছে আসতেই নিজের কাজ বন্ধ করে দিল। 2 হাত পকেটে গুজে তুবার মুখোমুখি হয়ে দাঁড়িয়ে অত্যন্ত শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে জান? চেহারা এমন উদাস কেন? বড় চাচ্চু আপনাকে এত বকে কেন? বেশি ভালোবাসে তাই। মানুষ তার উপরই বেশি রাগ দেখায় যাকে সে সবচেয়ে বেশি ভালোবাসে। বাবা আমাকে বেশি ভালোবাসে, এজন্য বকে। কৌশিকের সোজা সাপটা জবাব। খুবই অবলীলায় বলে দিল কথাগুলো। তুবা একটু থেমে গেল। কিছুটা সময় নিয়ে মিনমিন করে বলল, তাহলে আপনি আমাকে কেন বকেন না? আমার প্রতি ভালোবাসাটা কি কম?
এই প্রশ্নের বিপরীতে কৌশিক মৃদু হাসলো, একটা ঝরঝরে প্রাণোজ্জ্বল হাসি। পকেট থেকে হাত বের করে ডান হাতের আঙুলের ফাঁকে চুলগুলো ব্রাক ব্রাশ করতে করতে বলল, বকতে তো চাই, বিশ্বাস কর। মাঝে মাঝে খুব ইচ্ছে করে তোকে বকতে, কিন্তু পারি না। কি করব বল? তোকে বকলে যে আমার বুকটা জ্বলে, এই যে এখানটা জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। বলতে বলতে আঙুলের ইশারায় বুকের বাম পাশটা দেখিয়ে দিল কৌশিক। তুবা গভীর চোখে তাকালো কৌশিকের বুকের দিকে। গলার কাছের 3টে বোতাম খোলা থাকায় ফর্সা লোমশ বুকটা উন্মুক্ত হয়ে আছে। নিঃশ্বাসের দাপটে প্রশস্ত বুকটা ক্রমাগত ওঠানামা করছে। তুবার চোখে ঘোরের আভাস। সঙ্গে সঙ্গে ওর গালটা আলতো করে চেপে ধরল কৌশিক। চোখে চোখ আটকে গভীর কণ্ঠে বলল, আর রইল ভালোবাসার কথা, তার প্রমাণ আমি আগেও দিয়েছি, তুই চাইলে আবারও দিতে পারি। বলেই তুবার নরম ঠোঁটে শক্ত করে চুমু খেলো, একটা শুকনো শব্দযুক্ত চুমু। এরপর কণ্ঠে আরো একটু গভীরতা ঢেলে বলল, দেব নাকি জান? কোষে 1 ছটাক আদর। তুবার চোখে তখন রাজ্যের ঘোর। কৌশিকের গভীর চোখে তাকিয়ে হারিয়ে যাচ্ছে সমুদ্রের অতল গহীরে। চোখের আনাচে কানাচে এক রাস মুগ্ধতা। এই মুগ্ধতা বরাবরই বেসামাল করে দেয় তুবাকে। আজও তার ব্যতিক্রম হলো না। তুবা 2 কদম এগিয়ে এসে দুজনের মধ্যকার দূরত্ব ঘুচিয়ে দিল। এক হাতে কৌশিকের ঘাড়ে রেখে আরো খানিকটা এগিয়ে গেল। পরম আবেশে দেহের ভেতর শিহরণ জাগলো যেন। দুজনের নাক একে অপরের সাথে ছুঁই ছুঁই। গরম উত্তপ্ত নিঃশ্বাস মিলেমিশে একাকার হয়ে গেছে। অনুভূতির সাগরে ভেসে যেই না দুজন ঘনিষ্ঠ হবে, ঠিক এমন সময় ছিটকে দূরে সরে গেল তুবা। এমন সিরিয়াস মুহূর্তে তুবার এহেন আচরণে বেশ বিরক্ত হলো কৌশিক। নাক মুখ কুঁচকে বলল, কি সমস্যা? তুবা এলোমেলো দৃষ্টিতে এদিক সেদিক তাকালো, মিনমিন করে বলল, অনেক সমস্যা, এখন এসব সম্ভব নয়। কৌশিক কয়েক সেকেন্ড তাকিয়ে রইল তুবার চুপসে যাওয়া মুখের দিকে। এরপর ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলল, এই ব্যাপার সরাসরি বললেই হতো, এমন চোরের মতো নজর লুকানোর কি আছে? আমি আসি তাহলে। কোনো মতে এইটুকু বলেই তুবা চলে যাওয়ার জন্য পা বাড়ালো। সঙ্গে সঙ্গে খপ করে ওর হাতটা ধরে ফেললো কৌশিক। যাওয়ার পথে বাধা পেয়ে পেছনে ঘুরে তাকালো তুবা। কৌশিকের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে নিক্ষেপ করতেই কৌশিক শান্ত কণ্ঠে প্রশ্ন করল, তুই ঠিক আছিস জান? এই একটা প্রশ্নে কি ছিল কে জানে। আচমকা তুবার বুকের ভেতর এক মুঠো শীতল হাওয়া ছড়িয়ে পড়ল। তুবার প্রতি কৌশিকের চিন্তা, ওর সব বিষয়ে খেয়াল রাখা, এমনকি এই ছোট ছোট বিষয়েও এত যত্ন নেওয়া তুবার মনকে বারবার গলিয়ে দেয়। তুবার মাঝে মাঝে নিজের ভাগ্যের উপর নিজেরই হিংসে হয়। এত ভালো ভাগ্য কোনো মেয়ের হবে কেন? কেন ছেলে ওকে এত ভালোবাসবে? কেন কেউ ওর জন্য এতটা পাগল হবে? ও সামান্য কষ্টে কেউ কেন বিচলিত হবে? আছে কি এর কোনো উত্তর? না, নেই। এই প্রশ্নের কোনো উত্তর নেই। তুবা যখন এমন হাজারো চিন্তায় বিভোর ছিল, ঠিক তখনই দূর থেকে একটা গানের কিছু লাইন কানে ভেসে এলো। তোকে পেয়েছি জীবনে আমার করে, কি দারুণ ভাগ্য আমার। ছাড়ব না দুহাত কোনো দিন, হোক না যাহবার। তোকে পেয়েছি জীবনে আমার করে, কি দারুণ ভাগ্য আমার। ছাড়ব না দুহাত কোনো দিন, হোক না যাহবার। তুবা হারিয়ে গেল সেই গানের সুরে। খুব করে মনে হলো এই গানটা হয়তো ওদের জন্যই বানানো। কৌশিককে স্বামী হিসেবে পাওয়া তুবার দারুণ ভাগ্যের কারণ। সাত সকালে আচমকাই দুঃসংবাদে কেঁপে উঠল পুরো পরিবার। সকাল সকাল ভুইয়া মঞ্জিলে শামীমা বেগম এবং তার স্বামীর আগমন। তাদের কান্নাকাটি আর আহাজারিতে ভারী হয়ে উঠল পুরো বাড়ি। হঠাৎ করে হসপিটাল থেকে তাদের ফোন দিয়ে জানানো হয়েছে সিফাতের অবস্থা ভালো না। কেউ বা কারা ছেলেটাকে মেরে হাত পা ভেঙে দিয়েছে। হসপিটালের একজন ওর ফোন থেকে শামীমা বেগমের নাম্বারে ফোন করে জানিয়েছে বিষয়টা। খবর পাওয়া মাত্রই দুজন ছুটে চলে এসেছে শহরে। অচেনা শহরে কিছু না চেনে শরণাপন্ন হয়েছে জামাল সাহেবের। উদ্দেশ্য ভাইয়ের থেকে সাহায্য পাওয়া। তুবার বিষয়টা নিয়ে জামাল সাহেব রেগে থাকলেও আপাতত আর কিচ্ছু বললেন না তিনি।
ছেলেটার অবস্থা এমনিতেই খারাপ, কবে যে নিজের পায়ে উঠে দাঁড়াতে পারবে তার ঠিক নেই। এজন্য মনের রাগ মনে চেপে রেখে বিষয়টা আপাতত মাটি চাপা দিলেন। নিজের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করলেন ভালো চিকিৎসা দেওয়ার। কথায় আছে না, যেমন কর্ম তেমন ফল। নিজের লোকেরা সাথে খারাপ করেছে, এখন শহরের গুন্ডা মাস্তান ওর সাথেও খারাপ করলো। জামাল সাহেবের এমনই ধারণা। এদিকে দোতলার বারান্দায় দাঁড়িয়ে চুইংগাম চিবোতে চিবোতে সবকিছু দেখলো কৌশিক। ঠোঁটের কোণে তার কুটিল হাসি। শামীমা বেগমের কান্নাকাটি আহাজারি দেখে বেশ মজা পাচ্ছে। আহা শান্তি। গুটি গুটি পায়ে সময় এগিয়ে গেল বেশ খানিকটা। আনুমানিক 1.5 বছর। এই 1.5 বছরে বদলে গেছে অনেক কিছু। এই যেমন মৌমিতা আর কৌশিকের মাস্টার্স শেষ হয়ে গেছে। তুবা আর নীরব স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজের সীমানায় পা রেখেছে। সামনেই ওদের ইন্টার পরীক্ষা, যদিও এখনো বেশ কিছুটা সময় হাতে আছে। আবার অন্যদিকে রিয়া কলেজের গণ্ডি পেরিয়ে ভার্সিটিতে পা রেখেছে। মোট কথা, সবাই নিজেদের জীবনে বেশ খানিকটা খাপ এগিয়ে গেছে। সেই সাথে এগিয়ে এসেছে মৌমিতা আর রাতুলের বিয়ের দিনক্ষণ। বিয়ের ডেট আরো আগেই ঠিক হওয়ার কথা ছিল, কিন্তু হুট করেই রাতুলকে জরুরি কাজে দেশের বাইরে যেতে হয়েছে। তাই অজ্ঞতায় এই ডেট আরো কিছুটা পিছিয়ে দেওয়া হয়েছে। সময়ের স্রোতে গা ভাসিয়ে সবকিছু এগিয়ে চলেছে। সেই সাথে এগিয়ে চলেছে বাচ্চাদের ভবিষ্যতের চাবিকাঠি। এই যেমন বেশ কিছুদিন আগে একটা নামকরা সফটওয়্যার কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছিল কৌশিক। ভাগ্যক্রমে চাকরিটা হয়েও গেছে। আজই প্রথম কর্মজীবনে পা রাখলো কৌশিক। তাই সকাল থেকেই আছে ভীষণ ব্যস্ত। এই যেমন বেশ সময় নিয়ে গোসল সেরেই মাত্র ওয়াশরুম থেকে বের হয়েছে সে। কোমলে একটা তোয়ালে পেঁচানো, শুধু ফর্সা দেহে পানির কণা মুক্ত ন্যায় চিকচিক করছে। লোমশ বুকটা পানির কণাগুলোকে লোমের ফাঁক ফোকরে লুকিয়ে নিয়েছে। ফলাফল, ভেজা লোমগুলো ফর্সা বুকে বেশ আরামের সহিত লেপ্টে আছে। গলায় একটা তোয়ালে ঝুলিয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো কৌশিক। এক হাতে চুলের পানি ঝাড়তে গিয়ে চোখ পড়ল আয়না দিয়ে সোজা দরজায়। কাঠের কারুকাজ খচিত বিশাল দরজাটা সামান্য খোলা। সেই খোলা অংশের ফাঁক গলিয়ে চিকচিক করছে একজোড়া কৃষ্ণ কালো নয়নমণি। ডাগর আঁখি দুটোতে একরাশ মুগ্ধতা। এই চোখের মালিককে সেটা বুঝতে বিন্দু মাত্র বেগ পেতে হলো না কৌশিকের। এই মন ভোলানো চোখ জোড়া না চেনা কি সম্ভব? ভাবতেই ঠোঁট কামড়ে হাসলো কৌশিক, যেন সে কিছুই দেখেনি। এমন ভঙ্গিতে দরজার দিকে এগিয়ে গেল। সেকেন্ডের ব্যবধানে এক টানে দরজা খুলে দিল। আচমকা দরজা খুলে দেয় দেহের ভারসাম্য হারিয়ে ফেলল তুবা। হুড়মুড়িয়ে পড়েই যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে ওর ওপর খামচে ধরল কৌশিক। পড়ে যাওয়া থেকে বাঁচলেও বিপত্তি ঘটল আরেক জায়গায়। তুবার হাতে ছিল একটা পায়েসের বাটি, যেটা বর্তমানে ফ্লোরে পড়ে 3-4 খণ্ডে বিভক্ত হয়ে গেছে। বাটির পায়েস ছিটকে চারিদিকে ছড়িয়ে পড়েছে। সেই সাথে খানিকটা পায়েস ছিটকে এসে তুবার মুখের কয়েকটা জায়গায় গলায় লেগেছে। আচমকা এহেন কাণ্ডে ভরকে গেল তুবা। মাথায় হাত রেখে জিভ কামড়ে বলল, গেল গেল গেল, সব গেল, পুরো পায়েস নষ্ট হয়ে গেল। তুবার আহাজারি সম্পূর্ণ উপেক্ষা করে ওকে এক ঝটকায় দেয়ালের সাথে চেপে ধরল কৌশিক। গভীর চোখ দুটো তুবার ডাগর ডাগর চোখে নিবিদ্ধ করে বলল, ব্যাপার কি জান? সাত সকালে উকি ঝুঁকির কারণ? খুব দেখতে মন চাইছে বুঝি? ধরা পড়ে চোরের মতো নজর লুকোতে ব্যস্ত হয়ে পড়ল তুবা। আমতা আমতা করে বলল, এমন কিছু না, আমি তো। তুই তো দেখতে মন চাইছে ভালো কথা, এমন উকিঝুঁকি দিচ্ছিস কেন? এই পুরো আমিটাই তো তোর। মন চাইলে সোজা ঘরে চলে আসবি, নিজ উদ্যোগে সবকিছু টেনে টুনে খুলে দেখবি। আমি তো বারণ করব না। তাহলে চুরি করে দেখার কি প্রয়োজন? কৌশিকের এহেন লাগাম ছাড়া কথায় হাঁসফাঁস করে উঠল তুবা। ছাড়া পাওয়ার জন্য মোচড়ামুচি করতে করতে বলল, ছাড়ুন তো, খালি বাজে কথা। আমি ওয়াশরুমে যাব, পায়েস লেগে মুখ গলা চটচটে লাগছে। কৌশিক ছাড়ল না, বরং 2 কদম এগিয়ে এসে দুজনার মধ্যকার দূরত্ব গুছিয়ে দিল। মুহূর্তের ব্যবধানে তুবার গলায় মুখ ডুবালো। গলায় লেগে থাকা পায়েসের অংশটুকু অবলীলায় মুখে তুলে নিল। একইভাবে গালে লেগে থাকা পায়েসটুকুও লোহন করে তুলে নিল। হঠাৎ কৌশিকের গভীর ছোঁয়ায় মৃদু কেঁপে উঠল তুবা। শ্বাস প্রশ্বাস ঘন হয়ে এলো। কান দুটো গরম হয়ে ধোঁয়া ছাড়তে শুরু করলো। তীব্র শিহরণে মুচড়ে উঠল তুবার দেহ। কৌশিক মিষ্টিটুকু গিলে বলল, ইয়াম্মি, খুব টেস্টি। তোর ছোঁয়াপে পায়েসের মিষ্টতা দ্বিতীয় বেড়ে গেছে জান। আমার মধুর দোকান।
তুবা লজ্জায় চোখ নামিয়ে নিল। গাল দুটো টমেটোর মতো লাল রং ধারণ করেছে। নজর পায়ের দিকে স্থির রেখে 2 আঙুলে ফ্লোর খোটলাতে খোটলাতে বলল, আপনি থামবেন? আজ একটা বিশেষ দিন, তাই নিজের হাতে পায়েস বানিয়েছি আপনার জন্য, অথচ আপনি সেটা ফেলে দিলেন। আমার মনটাই খারাপ হয়ে গেল। বলতে বলতে তুবা মুখ ভার করে নিল। ওর ভারাক্রান্ত মুখের দিকে তাকিয়ে ফোঁস করে নিঃশ্বাস ছাড়লো কৌশিক। বুকের ভেতর অপরাধ বোধ দানা ছাড়লো। নিজের করা বোকামির জন্য এবার চরম আফসোস হলো কৌশিকের। একবার ঘাড় ঘুরিয়ে তাকালো ফ্লোরে পড়ে থাকা পায়েসের দিকে, এরপর তুবার দিকে ফিরে বৃদ্ধা আঙ্গুল দিয়ে কপাল চুলকে বলল, এই রে, গন্ডগোল হয়ে গেল। এটা কি তুলে খেয়ে নেব? বলতে বলতে পেছনে ফিরল কৌশিক, যেন এক্ষুনি ফ্লোর থেকে পায়েস তুলে নিয়ে খেতে শুরু করবে। কৌশিকের ভাব কায়দা বুঝতে পেরে সঙ্গে সঙ্গে ওর হাত টেনে ধরলো তুবা। মৃদু কণ্ঠে চেঁচিয়ে উঠল, আরে আরে, কি করছেন? এটা নোংরা হয়ে গেছে। তো তো মানে, পায়ের নিচে পড়া খাবার খাবেন নাকি? তোর হাতের রান্না জান। শুধু ফ্লোর কেন, রাস্তার মাঝখান থেকে, এমনকি ডাস্টবিন থেকে তুলেও খেতে পারি। ইটস প্রিশিয়াস টু মি। কৌশিক মেনে নিল। লাগবে না, আরও আছে, নিচে গিয়ে খেয়ে নেবেন। সম্মতির ভঙ্গিতে মাথা দোলালো। এরপর হুট করে কিছু একটা মনে পড়ার ভঙ্গিতে বলল, 1 মিনিট, তুই তো রান্না পারিস না, তাহলে পায়েস রান্না করলি কিভাবে? শিখছি, ভবিষ্যতে আপনাকে রান্না করে খাওয়াতে হবে না? বউ আমার ধীরে ধীরে সংসারী হয়ে উঠছে। আই এম ইমপ্রেস। বলতে বলতে আবারও ড্রেসিং টেবিলের সামনে চলে গেল কৌশিক। ব্রাশ দিয়ে চুলগুলো ঠিক করতে লাগলো। তুবা পায়ে পায়ে এগিয়ে গিয়ে ঠিক কৌশিকের পেছনে দাঁড়ালো। থমথমে মুখে বলল, শুনুন, কথা আছে আপনার সাথে। কৌশিক সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়ালো। সাবলীল কণ্ঠে বলল, শুনছি। যাচ্ছেন তো অফিসে, সেখানে ছেলের পাশাপাশি মেয়ে কলিগও থাকবে। নজর সংযত রাখবেন, চোখ যেন ভুলেও এদিক সেদিক না যায়। কৌশিক এবার তীক্ষ্ণ চোখে তাকালো তুবার মুখের দিকে। 2 হাত বুকে আড়াআড়ি ভাবে ভাঁজ করে বলল, তুই আমাকে সন্দেহ করিস? মোটেই না। তাহলে? তুবা একটু থামলো। কৌশিকের থেকে নজর সরিয়ে মাথা নিচু করলো। মেয়েটার চোখে মুখে যেন আমাবস্যার আধার নেমেছে। কপালের প্রতিটি ভাঁজে লুকিয়ে রেখেছে দুশ্চিন্তা। কৌশিক খুঁটিয়ে খুঁটিয়ে সবকিছু পরখ করলো। এরপর তুবার হাতটা আলতো করে ধরে নিজের কাছে টেনে নিল। 2 হাতে কোমর পেঁচিয়ে ধরে মৃদু কণ্ঠে প্রশ্ন করলো, কি হয়েছে জান? এই ছোট্ট কপালে এত দুশ্চিন্তার ভাঁজ কেন? তুবা সঙ্গে সঙ্গে জবাব দিল না। কিছুটা সময় নিয়ে আস্তে ধীরে বলল, কেমন যেন ভয় লাগছে আমার। চাকরির জায়গা মানে আলাদা একটা দুনিয়া। সেখানে অনেক মেয়ে থাকবে, বিভিন্ন বয়সের সুন্দরী মেয়েরা সাজুগুজু করে অফিসে যাবে। ওদের দেখে আপনার মন যদি আমার দিক থেকে ঘুরে যায়, আমি তো অত স্মার্ট নই। তুবার মূর্ছা যাওয়া মুখের দিকে কয়েক সেকেন্ড নির্বিশেষ তাকিয়ে রইল কৌশিক। ঠোঁটের কোণে হয়তো মৃদু হাসির রেখাও দেখা দিল, তবে সেটা খুব বেশি বোঝা গেল না। কৌশিক বেশ খানিকক্ষণ তাকিয়ে রইল তুবার দিকে, এরপর সময় নিয়ে বলল, আমার চোখের দিকে তাকা। হঠাৎ এহেন আদেশে হকচকিয়ে গেল তুবা। অবদের মতো মাথা তুলে চাইল, না চাইতেই চোখ রাখলো কৌশিকের গভীর 2 চোখে। আবারও সমুদ্রের উত্তার ঢেউ শুরু হলো তুবার মনে। কৌশিক চোখে চোখ রেখেই প্রশ্ন করলো, কি দেখতে পাচ্ছিস এখানে? আমার প্রতিবিম্ব। সাবলীল কণ্ঠে জবাব দিল তুবা। কৌশিক হাসলো। এক হাত তুবার গালে রেখে অত্যন্ত নরম সুরে বলল, জানিস জান, আমার এই 2 চোখে মারাত্মক সমস্যা আছে। এই চোখ দুটো তোকে ছাড়া আর কাউকে দেখে না। এই পৃথিবীর কোনো সৌন্দর্যই আমার মন কাড়তে পারে না। তুই ছাড়া আমার চোখের দৃষ্টি কোনো কিছুই আটকাতে পারে না। আমি যতবার তোকে দেখি তোর সৌন্দর্যে মুগ্ধ হই, বারে বারে তোর প্রেমে পড়ি। একমাত্র তোকে দেখে আমি থমকাই, চমকাই, স্থির হয়ে যাই। তুই ছাড়া দ্বিতীয় কোনো নারী আমার নজর থমকাতে পারেনি, ভবিষ্যতেও কোনো দিন পারবে না। এমন আস্ত একটা মায়ার রাজ্য রেখে আমি অন্যদিকে নজর কেন দেব? আমার কি প্রাণের ভয় নেই? বলতে বলতে কৌশিকের নজর হঠাৎ করে চলে গেল চাপানো দরজার দিকে। কয়েক সেকেন্ড তাকিয়ে রইল সেদিকে, এরপর কথা বলার সুর খানিকটা পাল্টে বলল, তুই ছাড়া আমি আশেপাশে আর কোনো মেয়ে দেখতে পাই না জান। তুই ব্যতীত বাকি মেয়েগুলোকে আমার চোখে গরু ছাগল লাগে।
এই যেমন দরজার দিকে তাকালে তুই মৌকে দেখতে পাবি, কিন্তু আমি দেখতে পাচ্ছি মোটা তাজা একটা হাতি। এইটুকু বলতেই ধূপ করে দরজা খুলে তেড়ে আসলো মৌমিতা। হঠাৎ এই মুহূর্তে মৌমিতাকে দেখে হক চকিয়ে গেল তুবা। কৌশিক তখনও তুবার কোমর পেঁচিয়ে নিজের সাথে মিশিয়ে রেখেছে। বড় বোনের সামনে এমন অন্তরঙ্গ অবস্থায় ধরা পড়ে লজ্জায় আড়ষ্ট হলো তুবা। ছাড়া পাওয়ার জন্য মোস্টামুচি শুরু করলো, কিন্তু কৌশিকের হাতের বাঁধন বিন্দু মাত্র ঢিলে হলো না, বরং তুবাকে সেভাবেই নিজের সাথে মিশিয়ে রাখলো। মৌমিতা ধূপধাপ পা ফেলে এগিয়ে এসে আঙুল তুলে শাসিয়ে বলল, অসভ্যতামের একটা সীমা আছে ভাই, তুই সবসময় আমাকে অপমান করিস। যেমন কুকুর তেমন মুগুর, তুই অপমান পাওয়ারই যোগ্য। স্বামী স্ত্রীর ঘনিষ্ঠ মুহূর্তের প্রেমালাপ আড়ি পেতে শুনছিস? তোকে সম্মান দেবে কে রে? মৌমিতা ফুঁসে উঠল, খানিকটা চেঁচিয়ে উঠে বলল, আমারও তো ঠেকা পড়েনি তোর প্রেমালাপ শোনার। আজ প্রথম অফিস যাচ্ছিস, বেস্ট অফ লাক বলতে এসেছিলাম, বড় বোন হিসেবে দোয়া দিতে এসেছিলাম। তোর ভাঙাচোরা দোয়া তোর কাছেই রাখ। চাকরি আমার হয়ে গেছে, এখন তোর দোয়া দিয়ে কি করব? আচার বানাবো? তুই আসলেই চরম লেভেলের বেয়াদব। বলেই উল্টো ঘুরে হাঁটা দিল মৌমিতা। কয়েক কদম গিয়ে হঠাৎ থেমে গেল। পেছনে ফিরে কৌশিকের বাহু বন্ধনে কাচুমাচু হয়ে লেপ্টে থাকা তুবার দিকে তাকিয়ে বলল, তুবা চল, এই অসভ্যের সাথে একদম থাকবি না। তুবা যেতে চাইলো, কিন্তু কৌশিক ওকে ছাড়লো না, বরং মৌমিতার কথার বিরোধিতা করে গা ছাড়া জবাব দিল, ও কোথাও যাবে না। কেন? এখানে ওর কি কাজ? অনেক কাজ। বউ আমার ইনসিকিউরিটিতে ভুগছে, এখন ওকে আদর নিয়ে মনের ইনসিকিউরিটি দূর করব। তার আগ পর্যন্ত ও কোথাও যাবে না। মৌমিতার চোখ মুখ অন্ধকার হয়ে গেল। সে নাক মুখ কুঁচকে বলে, যে কোনো মুহূর্তে মা চলে আসতে পারে। সমস্যা নেই, আমার সময় লাগবে না, 5 মিনিট হলেই চলবে। বলতে বলতে তুবার দিকে তাকালো কৌশিক। নির্লজ্জের মতো জিজ্ঞেস করলো, হবে তো জান, নাকি আরো বেশি সময় লাগবে? লজ্জায় দম বন্ধ হয়ে গেল তুবার। গলার কাছে কথা আটকে মরি মরি অবস্থা। মৌমিতা নাক সিটকে গটগট পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। যাওয়ার আগে ঠাস করে দরজাটা আটকে দিল। আজকাল তুবা নিজেকে আদর্শ বউ হিসাবে তৈরি করতে মরিয়া হয়ে উঠেছে। যে মেয়েটা কোনোদিন রান্নাঘরের আশেপাশে পা রাখেনি, তার দুরন্ত কদম জোড়া ইদানিং রান্নাঘরে ঘুরপাক খায়। এই যেমন এই মুহূর্তে পাক্কা গিন্নির মতো কোমরে ওড়না পেঁচিয়ে রান্না করছে। যদিও সে সব রান্না পারে না, তবে কনক চাপা বেগমকে ধরে একটু একটু করে শিখছে। আর তার শেখার পুরো তালিকা জুড়ে কৌশিকের পছন্দের খাবার, যদিও সে তালিকাটা বানিয়েছে খুবই সুকৌশলে, যাতে মা চাচিরা কোনরূপ সন্দেহ না করে। সেই তালিকা থেকে কয়েকটা পদ টুকে নিয়ে রান্না করতে লেগে পড়েছে তুবা। যেমন বিভিন্ন পদের ভর্তা কৌশিকের খুব পছন্দের, সেই অনুযায়ী তুবা পর্যায়ক্রমে শুটকির ভর্তা, বাদাম ভর্তা, ইলিশ মাছের ভর্তা আর বেগুন পুড়িয়ে ভর্তা করেছে, সাথে লম্বা বেগুন ভাজা এবং ডিম ভাজা। এখন সে গরম গরম খিচুড়ি রান্না করবে। কনকচাপা বেগম পাশে দাঁড়িয়ে নিয়ম কানুন সব বলে দিচ্ছেন, আর তুবা সেই অনুযায়ী কাজ করছে। পাশেই দাঁড়িয়ে তার 3 মা চাচি। তুবার ইদানিং রান্নার প্রতি এত আগ্রহ দেখে নাইমা বেগম মশকরা করে বললেন, আমাদের মেয়ে তো বড় হয়ে গেছে ময়না, কেমন পাক্কা গিন্নির মতো কোমরে কাপড় জড়িয়ে রান্না করছে। মেয়ের বিয়ের ব্যবস্থা করতে হবে। ময়না বেগম অতিষ্ঠ ভঙ্গিতে মাথা নাড়তে নাড়তে বললেন, এই মেয়েকে আমি এক চুলো বিশ্বাস করতে পারি না। ওর আচার আচরণই কেমন উদ্ভট, আবার মাথার মধ্যে কি চলছে কে জানে। বলেই তিনি কোমরে গুজে রাখা শাড়ির আঁচল খুলতে খুলতে রান্নাঘর থেকে বেরিয়ে গেলেন। পরপর নাইমা বেগমও চলে গেলেন। আপাতত এখানে তাদের কাজ নেই। আজ নাকি তুবা সবার জন্য একা হাতে রান্না করবে। মেয়েটার এমন ঘটা করে পুরো পরিবারের জন্য রান্না করার কোনো উপযুক্ত কারণ তিনি খুঁজে পেলেন না। তাই ভাবনা চিন্তা বাদ দিয়ে তিনিও বসার ঘরে পা বাড়ালেন। আপাতত হাতে কোনো তেমন কাজ নেই, এই সুযোগে একটু টিভি দেখা যাক। সন্ধ্যায় ভালো ভালো সিরিয়াল হয় স্টার জলসায়, জি বাংলায়। এগুলো না দেখলে আবার দিন সম্পূর্ণ হয় নাকি? দুজনে চলে যাওয়ার পর রান্নাঘরে রয়ে গেল কেবল তুবা আর কনকচাপা বেগম। তিনি তুবার পাশে দাঁড়িয়ে সব কিছু বলে দিচ্ছেন। বড় মায়ের নির্দেশ অনুযায়ী তুবা চুলায় খিচুড়ি চড়িয়ে দিল। কনকচাপা বেগম ফ্রিজ থেকে শসা আর টমেটো বের করলেন সালাদ বানাবেন বলে। সেগুলো একটা বাটিতে রাখতেই ছো মেরে নিয়ে নিল তুবা। মুক্তোর মতো ঝকঝকে দাঁতগুলো বের করে বলল,
আমি করছি তো বড় মা। বলেই একটা চাকু দিয়ে শশা কাটতে লাগলো। কনকচাপা বেগম পুদিনা পাতা বাছতে বাছতে আপন মনে তুবার সাথে গল্প জুড়ে দিলেন। মৌ চলে গেলে বাড়িটা ফাঁকা হয়ে যাবে, তাই না তুবা? তুবা শশা কাটাতে কাটাতে এক পলক তাকালো, এরপর পুনরায় কাজে মন দিয়ে বলল, সে তো হবেই, আপু তো এ বাড়ির আলো। আপু চলে গেলে বাড়িটাই অন্ধকার হয়ে যাবে। ইস, সময় যে এত তাড়াতাড়ি কেন চলে যায়। আফসোসের সুরে বলল তুবা। কনকচাপা বেগম কথার তালে তালে তাল মিলিয়ে বললেন, মেয়ে মানুষ, একদিন তো পরের ঘরে যেতেই হবে। তবে এই কথা মনে হলে বুকটা ভারী হয়ে ওঠে, বুঝলি? তাই ভাবছি মৌমিতার বিয়ের পরপরই কৌশিককে বিয়ে করিয়ে দেব। এক মেয়ে যাবে আর এক মেয়ে আসবে, আমার বুকটা তাহলে খালি হবে না। ছেলেটার ভালো চাকরিও হয়েছে, আর দেরি করব না। হঠাৎ করে কৌশিকের বিয়ের কথা শুনে চলন্ত হাত জোড়া থেমে গেল তুবার। কাজের গতিও কমে গেল বেশ খানিকটা। তুবা শশা কাটাতে কাটাতে আর চোখে কনকচাপা বেগমের দিকে তাকিয়ে মিন মিন করে বলল, ছেলের বউ হিসেবে তোমার কেমন মেয়ে পছন্দ বড় মা? না মানে, বললে আশেপাশে খুঁজে দেখতাম। খোঁজাখুঁজির কি আছে, মেয়ে তো আমার হাতের কাছেই। অকপটে জবাব দিলেন কনকচাপা বেগম। তুবা ভ্রু কুচকে প্রশ্ন করল, কে? আরে, আমাদের রাইমা আবার কে? রাইকে আমার খুব পছন্দ, বুঝলি? ভারী মিষ্টি মেয়ে, ছেলের বউ হিসেবে একদম আমার মনের মতো। ভাবছি মৌমিতার বিয়েটা হয়ে গেলে তোর বড় চাচুর সাথে বউয়ের বিষয়ে কথা বলবো। আমার মনে হয় সে না করবে না। ভালো হবে না বল? বলতে বলতে সামনে তাকাতেই কনকচাপা বেগমের চোখ দুটো বড় বড় হয়ে গেল। তিনি খপ করে তুবার হাতটা চেপে ধরে আটকে উঠলেন। একই, আঙুল কেটে রক্ত পড়ছে তো। ইয়া আল্লাহ, এই মেয়ের ধ্যান কোথায় থাকে? বলতে বলতে তিনি বেসিনের নিচে তুবার হাত টেনে নিয়ে পানির ট্যাপ ছাড়লেন। এই পর্যায়ে সংমিত ফিরে পেল তুবা। অনুভূতিহীন চোখে একবার কেটে যাওয়া হাতের দিকে তাকালো। বাম হাতের তর্জনী এবং মধ্যমা দুটো আঙুলের মাথার দিকে বেশ খানিকটা কেটে গেছে। কাটা জায়গা থেকে কলকলিয়ে তরতাজা লাল রক্ত ঝরছে, অথচ অদ্ভুত, তুবার মধ্যে কোনো অনুভূতি কাজ করছে না, আর না কোনো ব্যথা অনুভব হচ্ছে। বরং মাথার মধ্যে শুধু একটাই কথা ঘুরপাক খাচ্ছে, কৌশিক আর রাইমা। পরিবার যদি রাইমাকে এবারের বউ বানাতে চায়, তাহলে তুবার কি হবে? তবে কি ওদের সম্পর্কটা ভাঙনের পথে? ভাবতে গিয়ে বুকটা মুচড়ে উঠল তুবার। দুই চোখের সীমানা পেরিয়ে গলগল করে অশ্রু ঝরতে শুরু করলো। কনকচাপা বেগম হাতের রক্ত ধুয়ে দিয়ে সেভাবেই ওকে ধরে বসার ঘরে নিয়ে আসলেন। বসার ঘরে সোফায় বসে টিভি দেখছিলেন ময়না বেগম আর নাইমা বেগম। এমন পর্যায়ে তুবার হাত কেটে যাওয়ার কথা শুনে দুজনেই বিচলিত হয়ে পড়লেন। নাইমা বেগম তাড়াহুড়া করে নিজের ঘর থেকে একটা মলম এনে এগিয়ে দিলেন। ময়না বেগম মেয়ের কাটা জায়গায় মলম লাগাতে লাগাতে এক চোট বকে নিলেন। অসভ্য অসভ্য, মেয়েটা চরম অসভ্য। আমার মন বলছিল ও নিশ্চয়ই কোনো গন্ডগোল পাকাবে। সব কিছু নিয়ে তুরুম ফুরুম করে মেয়েটা। আহ, থাম তো ময়না, মেয়েটা কাঁদছে। কনকচাপা বেগমের ধমকে চুপ হয়ে গেলেন ময়না বেগম। ক্রন্দনরত মেয়ের মুখের দিকে তাকিয়ে মনটা ভারী হয়ে গেল তার। আহারে, কিভাবে হেঁচকি তুলে কাঁদছে মেয়েটা, না জানি কতই কষ্ট পেয়েছে। সকলের ভাবনা ঠিক এরকমই, অথচ এই কান্নার আসল কারণ কেবল তুবার মনেই চাপা পড়ে রইল। রাতে খাবার টেবিলে বসে গরম গরম খিচুড়ি সাথে ভর্তা দেখে চোখ মুখ জল জল করে উঠল সবার। সেই খুশির মাত্রা দ্বিগুণ হলো যখন কনকচাপা বেগম বললেন, আজ সব খাবার তোমার নিজের হাতে তৈরি করেছে। এ যেন বাপ চাচাদের জন্য ছোটখাটো বিস্ফোরণ ছিল। মেয়ের হাতের রান্না পেয়ে খিচুড়ির ওপর এক প্রকার হামলে পড়লেন বাড়ির কর্তারা। এক এক লোকমা মুখে নিয়ে মুখ থেকে তীর তীর আওয়াজ বের করলেন। এদিকে কৌশিকের চোখে ভরপুর বিস্ময়। রান্নার না জানা মেয়েটা কিনা নিজের হাতে রান্না করেছে। এর পুরোটাই যে কৌশিকের জন্য সেটা বুঝতে ওর বিন্দু মাত্র বেগ পেতে হলো না। ভাবতে ভাবতে ঝাল ঝাল ভর্তা দিয়ে খিচুড়ির একটা লোকমা মুখে তুলে নিল কৌশিক। সঙ্গে সঙ্গে তৃপ্তিতে চোখ বুজে এলো। মানতেই হবে মেয়েটার রান্নার হাত ভালো। খেতে খেতে দুবার এক দফা প্রশংসা ঘাড় গোলালো কৌশিক। সঙ্গে সঙ্গে কপাল জুড়ে 3-4টে ভাঁজ পড়লো। তুবা ওর পাশে বসে আছে ঠিকই, কিন্তু মেয়েটা আজ বেজায় চুপচাপ। অন্য দিনের তুলনায় একেবারেই ছটফট করছে না। মুখটাও ভীষণ উদাস। খাওয়া বাদ দিয়ে প্লেটে আঙুল ঘুরিয়ে যাচ্ছে শুধু। ব্যাপারটা চোখে পড়তেই কৌশিক নিচু কণ্ঠে জিজ্ঞেস করলো,
কি হয়েছে? তুবা জবাব দিল না, বরং আস্তে আস্তে হাত ধুয়ে উঠে পড়ল। এরপর চেয়ার সরিয়ে নিজের ঘরের দিকে হাঁটা দিল। যাওয়ার আগে সবার উদ্দেশ্যে বলে গেল, খাওয়া হয়ে গেছে আমার। এরপর আর 1 সেকেন্ডও দাঁড়ায়নি সেখানে, সোজা নিজের ঘরে গিয়ে দরজা আটকে দিয়েছে। হঠাৎ দুবার এহেন আচরণে ভরকে গেল কৌশিক। অবদের মতো দোতলার বন্ধ দরজার দিকে তাকিয়ে রইল খানিকক্ষণ। হঠাৎ হলোটা কি মেয়েটার? এই ভাবনায় কৌশিকের খাওয়া বন্ধ হয়ে গেল। এই মেয়েটার মন খারাপ দেখলে কৌশিক একদম ঠিক থাকতে পারে না। বুকের ভেতর প্রচন্ড ব্যথা করে, ভীষণ হাঁসফাঁস লাগে। এই যেমন এখন অদ্ভুত একটা চাপ অনুভব হচ্ছে বুকে। কৌশিক আর খেতে পারলো না, হাত ধুয়ে নিচেও উঠে পড়ল। ঘড়িতে সময় রাত প্রায় 12টার কাছাকাছি। তখন হাত ধুয়ে ঘরে আসার পর থেকে গভীর রাতের জন্য অপেক্ষা করছে কৌশিক। অবশেষে বাড়ির সবগুলো লাইট নিভতে দেখে নিঃশব্দে নিজের ঘর থেকে বের হলো। দোতলার বারান্দা থেকে একবার নিচে উকি দিয়ে দেখলো সবাই এই মুহূর্তে যার যার ঘরে ঘুমিয়ে আছে। সুযোগ বুঝে সোজা পা বাড়ালো তুবার ঘরের দিকে। দরজার সামনে এসে 2 আঙুলের টোকায় দরজা ঠকঠক করলো, কিন্তু মিনিট খানেক সময় পার হওয়ার পরও ভেতর থেকে কোনো জবাব এলো না। কৌশিকের সমতল ভুরুদয় এবার বেজায় কুঁচকে এলো। আর 1 মুহূর্ত সময় ব্যয় না করে সোজা চলে গেল নিজের ঘরের ব্যালকনিতে। এক লাফে নিজের ঘরের ব্যালকনি থেকে তুবার ঘরের ব্যালকনিতে চলে আসলো। এরপর লম্বা লম্বা কদম ফেলে দরজা ঠেলে ভেতরে ঢুকলো। ঘরের সীমানায় পা রাখতে আচমকা থমকে গেল কৌশিকের পা জোড়া। তুবা বালিশে মুখ গুজে ফোপাচ্ছে, কণ্ঠনালী ভেদ করে বের হচ্ছে চাপা আর্তনাদ। হঠাৎ এহেন দৃশ্য দেখে কৌশিকের পা দুটো টলে উঠল। বুকটা ভেতর থেকে আচমকাই কামড়ে ধরল, গলার কাছে দলা পাকিয়ে জ্বলতে শুরু করলো। কৌশিক দ্রুত পায়ে এগিয়ে গেল তুবার কাছে, ওর একটা বাহু ধরে টেনে তুলল। ততক্ষণে কেঁদে কেটে চোখ মুখ লাল করে ফেলেছে মেয়েটা। কৌশিক 2 হাতে তুবার মুখ আগলে ধরলো, আদুরে সুরে বলল, কি হয়েছে জান? কাঁদছিস কেন? আমার উপর কি কোনো কারণে রাগ করেছিস? তুবা ডানে বামে মাথা দোলালো। কৌশিক আবারও প্রশ্ন করলো। বাসায় বা কলেজে কেউ কিছু বলেছে? তুবা আবারও ডানে বামে মাথা দুলিয়ে না বোঝালো। ওকে মুখে কিছু বলতে না দেখে খানিকটা রেগে গেল কৌশিক। মৃদু ধমকের সুরে বলল, মাথা নাড়ানো কি? হ্যাঁ, মুখে বল। না। ভাঙা ভাঙা কণ্ঠে জবাব দিল তুবা। কৌশিক অধৈর্য সুরে বলল, তাহলে কোনো কারণ ছাড়া এই কান্নার মানে কি? খুব ভালো করে জানিস তোর কান্না আমার সহ্য হয় না। ইচ্ছা করে জ্বালাস আমাকে, তাই না? এ পর্যায়ে হুট করে কৌশিকের গলা শক্ত করে জড়িয়ে ধরল তুবা। প্রশস্ত বুকে নাক ঘষে ভেজা কণ্ঠে বলল, আপনার চিন্তায় আমি পাগল হয়ে যাব, বিশ্বাস করুন। কোনো একদিন ঠিক মানসিক ভারসাম্য হারিয়ে রাস্তায় বেরিয়ে পড়ব। কিন্তু আমি তো তোকে কোনো চিন্তা দেইনি। দিয়েছেন, আমি না চাইতেই 2 হাত ভরে ভালোবাসা দেন, সেই সাথে চিন্তা ফ্রি। কৌশিক ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। ঠিক বুঝে উঠতে পারলো না এই অভিমানী মেয়ের অভিমানের কারণ। তুবা ওকে যেভাবে জড়িয়ে রেখেছিল ঠিক সেই অবস্থায় কোলে তুলে নিল কৌশিক। সোজা ব্যালকনিতে গিয়ে এক পাশে রাখা ইজি চেয়ারে বসে তুবাকে সামনের দিকে করে নিজের কোলে বসালো। তুবা এবং কৌশিক এবার মুখোমুখি। সেভাবেই তুবাকে টেনে নিজের সাথে মিশিয়ে নিল কৌশিক। শান্ত কণ্ঠে বলল, কি হয়েছে জান? তুই না বললে আমি বুঝবো কিভাবে? বড়মা আপনার বিয়ের কথা ভাবছে। তো কার সাথে জানতে চাইবেন না? বলে ফেল। রাইমা আপুর সাথে। হুট করে রাইমার নামটা শুনে শান্ত মেজাজটা আচমকাই বিগড়ে গেল কৌশিকের। দাঁতে দাঁত চেপে চোয়াল শক্ত করে নিল। তুবা আপন মনে বিড়বিড় করলো, বড়মা ছেলের বউ হিসেবে রাইমা আপুকে পছন্দ করে, আমাকে পছন্দ করে না। বড়মা খুব শীঘ্রই বড় চাচ্চুর সাথে আপনার আর রাইমা আপুর বিয়ের বিষয়ে কথা বলবে। তখন আমাদের সম্পর্ক পরিবার কোনোদিন মেনে নেবে না। বলতে বলতে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়লো তুবার 2 চোখ বেয়ে। তপ্ত পানির কণাগুলো সোজা গিয়ে পড়লো কৌশিকের হাতে। কৌশিক 2 হাতের তর্জনী দিয়ে তুবার চোখের পানি মুছে দিল। 2 হাতে মুখ আগলে ধরে নিজের কাছে টেনে নিল। তুবার কাঁপতে থাকা গোলাপি ঠোঁটে আলতো করে ঠোঁট ছোঁয়ালো। এরপর কপালে কপাল ঠেকিয়ে বলল, এত জ্বালাই কেন আমাকে বলতো? এইসব ঠুনকো বিষয় নিয়ে কান্নাকাটি করিস, এতে যে আমার বুক পড়ে তা বুঝিস না? এটা ঠুনকো বিষয় হলো? একদম পুরোপুরি ঠুনকো, একদম ভিত্তিহীন।
তুবা মাথা নিচু করে নিল। কৌশিক ওকে ঘুরিয়ে উল্টো দিক করে বসালো। তুবাকে পেছন থেকে 2 হাতে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আর কিভাবে বোঝালে তুই বুঝবি বলতো জান? তোর মনের এত এত ভয় নিয়ে আমি কি করি? বাড়িতে জানিয়ে দেব সবটা? তুবা আটকে উঠল, আতঙ্কিত কণ্ঠে বলল, বাড়িতে ঝড় উঠবে। উঠুক, আমি সব সামলে নেব। কিভাবে সামলাবেন? তুই বোধহয় ভুলে যাচ্ছিস তোর হাজবেন্ড বেকার নয়, একটা বড়সড় সফটওয়্যার কোম্পানিতে চাকরি করে। সুতরাং তোর মতো একটা বউয়ের খরচ চালানো আমার পক্ষে আহামরি কিছু নয়। বাড়িতে জানালে সবাই রাগারাগি করবে, বাবা হয়তো আমাদের বাড়ি থেকে বের করেও দেবে। তখন তোকে নিয়ে আলাদা একটা সংসার সাজাবো, শুধু তুই আর আমি। ভালো হবে না?